नमस्कार बंधुरा, आमी सुशोभन एवं आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের সব নিয়মকানুনকে কার্যত ধ্বংস করে দিয়েছে। এক এমন ঘটনা যা বন্ধু এবং শত্রুর বিভেদকে মুছে দিয়ে এক নতুন ভয়ঙ্কর বাস্তবকে আমাদের সামনে এনে হাজির করেছে। কল্পনা করুন, আপনার সবথেকে শক্তিশালী বন্ধু আপনার এই নিরাপত্তারক্ষক হিসেবে আপনার বাড়িতে রয়েছে, আর সেই সুযোগে আপনার আর এক বন্ধু এসে আপনার বাড়িতে বোমা ফেলে আপনার অতিথিকে হত্যা করে গেল, আর আপনার শক্তিশালী বন্ধুটি শুধু দাঁড়িয়ে দেখল। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে কাতারের সাথে। বিশ্বের অন্যতম ধনী দেশ, আমেরিকার ঘনিষ্ঠতম সহযোগী, যার মাটিতে রয়েছে আমেরিকার সবথেকে বড় এয়ারবেসগুলির একটি, সেই কাতারের রাজধানী দোহার বুকে দিনে দুপুরে হামলা চালালো ইসরায়েল। আর আমেরিকা, সে এই খেলায় শুধু দর্শক ছিল না, বরং এই নাটকের এক অন্যতম পরিচালক ছিল। আজকের এই এপিসোডে আমরা এই ঘটনার প্রতিটি পরত খুলে দেখব। কেন ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব বা সভারিংটিকে চ্যালেঞ্জ করার সাহস দেখালো, হামাসের নেতারা দোহাতে কি করছিল, আমেরিকার এই ঘটনার আসল ভূমিকা কি ছিল, ডোনাল্ড ট্রাম্পের একটা বিবৃতি কিভাবে এই পুরো ঘটনাকে একটা অবিশ্বাস্য দিকে মোড় দিল, আর সবশেষে এই ঘটনার পর কাতারের হাতে কি বিকল্প রাস্তা খোলা আছে। এই বিশ্লেষণটা শুধু একটা খবর নয়, এটা বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল দাবা খেলার এক জটিল চাল, যা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন আজকের বিশ্বে বন্ধুত্বের কোনো দাম নেই, আছে শুধু স্বার্থের খেলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু তথ্য আপনাদের সামনে আসবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার কাতারের রাজধানী দোহা, যা মধ্যপ্রাচ্যের এক অন্যতম শান্ত এবং সুরক্ষিত শহর হিসেবে পরিচিত। হঠাৎই এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শহরের একটি অভিজাত এলাকায় অবস্থিত একটি বিল্ডিং থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। ছবিগুলো যখন সামনে এলো তখন দেখা গেল যে পুরো বিল্ডিংটা ধ্বংস হয়নি, বরং অত্যন্ত নিখুঁতভাবে বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট অংশে টার্গেট করা হয়েছে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটা ছিল একটা সার্জিক্যাল স্ট্রাইক। খুব শীঘ্রই খবরটা স্পষ্ট হয়ে যায়। এই বিল্ডিংটিতে হামাসের শীর্ষস্থানীয় নেতারা একটি গোপন বৈঠকে বসেছিলেন। তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বা সিজফায়ার নিয়ে আলোচনার প্রস্তুতি করছিলেন। গাজা থেকে বিতাড়িত হামাসের এই নেতারা কাতারকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিলেন, কিন্তু সেই তথাকথিত নিরাপদ আশ্রয়স্থলেই তাদের উপর নেমে এলো মৃত্যুবাণ। হামাস প্রায় সঙ্গে সঙ্গেই এই হামলার কথা স্বীকার করে এবং জানায় যে তাদের 5 জন উচ্চপদস্থ কর্মকর্তা বা অফিসিয়ালস এই হামলায় নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন খলিল আল হায়া, যিনি হামাসের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের অন্যতম প্রধান মুখ। ইসরায়েলের দাবি খলিল আল হায়াকে তারা শেষ করে দিয়েছে, যদিও হামাসের পাল্টা দাবি তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। কিন্তু প্রশ্নটা হলো, হামাসের নেতারা কাতারে কি করছিলেন? আপনাদের জেনে অবাক লাগবে যে হামাসের অফিসিয়াল রাজনৈতিক সদর দপ্তর বা অফিসিয়াল পলিটিক্যাল হেডকোয়ার্টার্স গাজায় নয়, বরং কাতারের দোহাতেই অবস্থিত। কাতার বছরের পর বছর ধরে হামাসের নেতাদের আশ্রয় দিয়ে আসছে। এর পেছনে তাদের যুক্তি হলো, আমেরিকা তাদের অনুরোধ করেছিল হামাসের সাথে আলোচনার একটা মাধ্যম বা চ্যানেল খোলা রাখার জন্য, আর সেই কারণেই তারা হামাসকে নিজেদের দেশে জায়গা দিয়েছে, যাতে প্রয়োজনে মধ্যস্থতা করা যায়। এই কথায় কাতার নিজেকে একজন মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু এই ঘটনায় তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। যে কোনো দেশ যখন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন হামলা চালায়, তখন সাধারণত তার দায় অস্বীকার করে বা চুপ করে থাকে। কিন্তু ইসরায়েল সেক্ষেত্রে ঠিক তার উল্টো পথে হাঁটল। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে ক্যামেরার সামনে এসে সগর্বে ঘোষণা করলেন, হ্যাঁ, এই ঘটনা আমরাই করেছি। তিনি এক বিন্দু দুঃখ প্রকাশ করেননি, কোনো রকম সাফাই দেওয়ার চেষ্টা করেননি। তার বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। তিনি বলেন, যারা আমাদের দেশের নাগরিকদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল, সেই সন্ত্রাসবাদীদের আমরা শেষ করে দিয়েছি। আমরা আমাদের শত্রুদের পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে শেষ করার ক্ষমতা রাখি এবং আমরা তা করে যাব।
এই ঘোষণাটা শুধু একটা বিবৃতি ছিল না, এটা ছিল কাতারের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ এবং গোটা বিশ্বের প্রতি একটা বার্তা। ইসরায়েল যেন খোলাখুলিভাবে জানিয়ে দিল যে তাদের শত্রুরা যেখানেই আশ্রয় নিক না কেন তারা নিরাপদ নয়, তা সে লেবানন হোক, সিরিয়া হোক, ইরান হোক বা আমেরিকার মিত্রদেশ কাতারই হোক। এই ঘটনা প্রমাণ করে দিল যে ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয়। তারা কাতারকে বুঝিয়ে দিল যে হামাসের নেতাদের আশ্রয় দেওয়া আর মধ্যস্থতা করার খেলার ফল ভালো হবে না। নেতানিয়াহুর এই দাম্ভিক ঘোষণা আসলে কাতারের গালে এক সপাটে চর, যা তাদের আন্তর্জাতিক সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা হয়তো আমেরিকাকে $40 মিলিয়ন বিমান উপহার দিয়ে ভেবেছিলেন যে তারা সুরক্ষিত, কিন্তু ইসরায়েল বুঝিয়ে দিল যে তাদের কাছে এই বন্ধুত্বের কোনো দাম নেই। এখন প্রশ্ন হলো, ইসরায়েল হঠাৎ করে কাতারের মতো একটা দেশে, যা আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী, সেখানে হামলা চালানোর মতো এত বড় ঝুঁকি নিল কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায়। ঘটনার দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর সকালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। তিনি হামাসকে হুমকি দিয়ে বলেন যে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি মেনে নেওয়ার জন্য এটাই তাদের কাছে শেষ সুযোগ। তিনি লেখেন, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, দেয়ার উইল বি নট অ্যানাদার ওয়ান। অর্থাৎ হয় তোমরা চুক্তি মেনে নাও, না হলে এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে। ট্রাম্পের এই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই হামাসের জঙ্গিরা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত শহর জেরুজালেমে ঢুকে পড়ে। সেখানে একটা ভিড়ে ঠাসা বাস স্টপে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ওপর তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। চোখের নিমেষে গোটা এলাকা রক্তাক্ত হয়ে যায়। মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই নৃশংস হামলায় 6 জন সাধারণ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয় এবং অনেকে গুরুতর আহত হয়। 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েলের মাটিতে এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা বা ডেডলিয়েস্ট অ্যাটাক। ইসরায়েল যে 7ই অক্টোবরের পর থেকে এমনিতেই অত্যন্ত আগ্রাসী হয়ে আছে, তাদের কাছে এই ঘটনা ছিল চরম উস্কানিমূলক। একদিকে তাদের প্রধানমন্ত্রী যখন হামাসের সাথে আলোচনার কথা ভাবছেন, অন্যদিকে হামাস তাদের রাজধানী শহরে ঢুকে সাধারণ মানুষের হত্যা করছে। এই ঘটনার পরেই ইসরায়েলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে আলোচনার নাটক অনেক হয়েছে, এবার জবাব দেওয়া হবে। আর সেই জবাব এতটাই ভয়ঙ্কর হবে যা হামাস এবং তাদের আশ্রয়দাতারা যেন আজীবন মনে রাখে। জেরুজালেমের বাস স্টপে রক্তের দাগ শুকানোর আগেই দোহাতে হামাসের নেতাদের রক্ত ঝরিয়ে ইসরায়েল তাদের প্রতিশোধ সম্পন্ন করে। ভারতও জেরুজালেমের এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে, যা ইসরায়েলকে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে আরও উৎসাহিত করে। এই পুরো ঘটনায় সবথেকে অদ্ভুত এবং জটিল চরিত্র হলো কাতার। একদিকে সে আমেরিকার ঘনিষ্ঠতম বন্ধু, যার মাটিতে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আল উদেইদ এয়ারবেস অবস্থিত, যেখান থেকে আমেরিকা গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে। 10,000-এরও বেশি আমেরিকান সৈন্য সেখানে মোতায়েন রয়েছে। অন্যদিকে এই কাতারি আবার হামাসকে নিজেদের দেশে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তাদের সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং ইসরায়েলের মতে তাদের আর্থিক সাহায্য বা ফান্ডিংও করে। কাতারের সরকারি টাকায় চলা বিখ্যাত নিউজ চ্যানেল আল জাজিরাকে ইসরায়েল বরাবরই হামাসপন্থী এবং ইসরায়েল বিরোধী প্রচার মাধ্যম বা প্রোপাগান্ডা মেশিন বলে মনে করে। এই কারণে ইসরায়েলে আল জাজিরা নিষিদ্ধ। তাহলে কাতার আসলে কি? সে কি সত্যিই একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী যে শুধু শান্তির জন্য কাজ করতে চায়, নাকি সে আসলে দ্বিমুখী নীতি নিয়ে চলছে, যেখানে একদিকে সে আমেরিকার বন্ধু সেজে থাকে আর অন্যদিকে হামাসের মতো সংগঠনকে মদদ দিয়ে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করতে চায়? সত্যিটা হলো, কাতার তার ক্ষুদ্র আকার এবং বিশাল সম্পদকে কাজে লাগিয়ে ভূরাজনীতিতে এক অসামঞ্জস্য ভূমিকা পালন করার চেষ্টা করে। সে একদিকে আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আবার অন্যদিকে হামাস, মুসলিম ব্রাদারহুডের মতো সংগঠনগুলোকে সমর্থন করে আরব বিশ্বে নিজের প্রভাব ধরে রাখতে চায়। কিন্তু ইসরায়েলের এই হামলা কাতারের এই দ্বিমুখী নীতি বা ডাবল গেমকে বিশ্বের সামনে এনে দিয়েছে। এই হামলা প্রমাণ করে দিয়েছে যে আপনি একই সাথে শিকারী এবং রক্ষাকর্তা উভয়ের সাথেই বন্ধুত্ব রাখতে পারবেন না। ইসরায়েল কাতারকে এক চরম বার্তা দিল, হয় আমাদের বন্ধু থাকো, না হলে আমাদের শত্রুদের বন্ধু থাকো।
দুটো একসাথে চলবে না। এই হামলার পর কাতার এক গভীর হিউমিলিয়েশন বা অপমানের শিকার হলো। এই নাটকের সবথেকে চাঞ্চল্যকর এবং নির্ণায়ক পর্বটি শুরু হয় হামলার পরে, যখন আমেরিকা এই বিষয়ে মুখ খোলে। সবাই অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে আমেরিকা এই দুই বন্ধুর লড়াইয়ে কার পক্ষ নেয়। আর তখনই ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিবৃতি দেন যা এই পুরো ঘটনাকে এক নতুন মোড় এনে দেয়। ট্রাম্প প্রথমে বলেন এই হামলা নেতানিয়াহুর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, এর সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেই তিনি এক অবিশ্বাস্য দাবি করেন। তিনি বলেন, ইসরায়েল যখন হামলা করার সিদ্ধান্ত নেয় তখন আমেরিকান মিলিটারি আমাদের জানায়। আমি সঙ্গে সঙ্গে আমার দূতকে নির্দেশ দিই কাতারকে এই আসন্ন হামলা সম্পর্কে সতর্ক করে দেওয়ার জন্য, এবং সে তা করেছিল। অর্থাৎ ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকা হামলার আগেই কাতারকে ইনফর্ম করে দিয়েছিল। এই বিবৃতিটি ছিল এক নির্লজ্জ মিথ্যাচার, কারণ এর কিছুক্ষণের মধ্যেই কাতারের প্রধানমন্ত্রী নিজে সামনে এসে বলেন, আমেরিকার পক্ষ থেকে আগে থেকে সতর্ক করার যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বা বেসলেস। আমাদের কাছে আমেরিকার ফোন তখন আসে যখন ইসরায়েলের মিসাইল আমাদের দেশে আঘাত হেনে ফেলেছে। অর্থাৎ ট্রাম্প খোলাখুলিভাবে বিশ্বের সামনে মিথ্যা কথা বললেন, ঠিক যেমনটা তিনি ভারত পাকিস্তান সিজফায়ার করানোর মিথ্যা দাবি করেছিলেন, সেরকমই আরেকটি মিথ্যা তিনি পরিবেশন করলেন। কিন্তু প্রশ্ন হলো কেন একজন আমেরিকান প্রেসিডেন্টকে এমন একটা বিষয়ে মিথ্যা বলতে হলো? এর পেছনে লুকানো আছে আমেরিকার গভীর কূটনীতি। ট্রাম্প একদিকে ইসরায়েলকে অখুশি করতে চায় না, কারণ তারা আমেরিকার সবথেকে বিশ্বস্ত সহযোগী। আবার অন্যদিকে তিনি কাতারকেও সম্পূর্ণরূপে হারাতে চায় না, কারণ সেখানে তাদের বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তাই তিনি এই মাঝের রাস্তাটা নিলেন। তিনি দেখানোর চেষ্টা করলেন যে হামলাটা যদিও ইসরায়েল করেছে, কিন্তু আমেরিকা বন্ধু হিসেবে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। যদিও কাতার বলছে এই চেষ্টা ছিল আসলে একটা প্রহসন। ট্রাম্পের বিবৃতির সবথেকে ভয়ঙ্কর অংশটি ছিল এর শেষ লাইনে। এই একটা লাইনেই আমেরিকার আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। মিথ্যা বলার পর, কাতারকে সান্ত্বনা দেওয়ার পর ট্রাম্প শেষে বলেন, ভবিষ্যতে যাতে কাতারের মাটিতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য আমি আমার সেক্রেটারি অফ স্টেটকে নির্দেশ দিয়েছি কাতারের সাথে দ্রুত একটি ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট বা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার জন্য। এই লাইনটার মানেটা একটু ভালোভাবে বুঝুন। এটা অনেকটা পাড়ার মস্তানের মতো। প্রথমে সে আপনার দোকানে ভাঙচুর করলো, আপনাকে বোঝালো যে আপনি কতটা অসুরক্ষিত। তারপর সে নিজেই আপনার কাছে এসে বলল, চিন্তা করো না, এখন থেকে আমাকে মাসোহারা দিলেই তোমার সুরক্ষা আমার দায়িত্ব। আমেরিকা ঠিক এটাই করলো। প্রথমে সে ইসরায়েলকে দিয়ে কাতারের উপর হামলা হতে দিল, কাতারকে তাদের দুর্বলতা এবং অসহায়ত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আর তারপরেই তাদের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে হাজির হলো। এর সোজা মানে হলো, তোমাদের উপর হামলা হয়েছে কারণ তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। এসো আমাদের সাথে চুক্তি করো, আমাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেন, তাহলে ভবিষ্যতে আর কেউ তোমাদের উপর হামলা করার সাহস দেখাবে না। এটা আমেরিকার এক ক্লাসিক স্ট্র্যাটেজি। তারা সমস্যা তৈরি করে, তারপর সেই সমস্যার সমাধান বিক্রি করে। কাতার যে সম্প্রতি রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, ভারতের সাথে ইউপিআইয়ে ব্যবসা করার চেষ্টা করছিল, পুতিনের সাথে বৈঠক করছিল, সেটাও আমেরিকার পছন্দ ছিল না। এই হামলার মাধ্যমে তারা কাতারকে এই বার্তাও দিল যে হয় তোমরা আমাদের শিবিরে থাকো এবং আমাদের থেকে অস্ত্র কেনো, না হলে তোমাদের পরিণতিও এমনই হবে। কাতারের $400 মিলিয়ন উপহারও যে তাদের রক্ষা করতে পারল না, এটাই তার প্রমাণ। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আজকের বিশ্বে কোনো দেশের সার্বভৌমত্ব বা সভারেনিটি আর পরম বা চূড়ান্ত নয়। শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে যে কোনো দেশের সীমা লঙ্ঘন করতে পারে, যেমনটা ইসরায়েল করল। দ্বিতীয়ত, আমেরিকার বন্ধুত্ব এবং শত্রুতা দুটোই অত্যন্ত অপমানজনক। আমেরিকা তার নিজের স্বার্থের জন্য যে কোনো বন্ধুকে বিপদে ফেলতে পারে, আবার সেই বিপদ থেকে উদ্ধারের নামে তার ফায়দাও তুলতে পারে। তৃতীয়ত, ভূ রাজনীতিতে এখন আর আদর্শ বা বন্ধুত্বের কোনো স্থান নেই। যা আছে তা হলো নির্ভেজাল ব্যবসা এবং স্বার্থ। এটা এক ট্রানজ্যাকশনাল ফরেন পলিসি, যেখানে সব কিছুই কেনা বেচা হয়, বন্ধুত্ব, সুরক্ষা, এমনকি শক্তিও।
এখন প্রশ্ন হলো, কাতার এখন কি করবে? তাদের কাছে খুব বেশি বিকল্প নেই। তারা আমেরিকার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখাবে না। সম্ভবত তাদের আমেরিকার সাথে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে হবে এবং আরও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার অস্ত্র কিনতে হবে। এটাই হলো ছোট দেশের বড় প্রতিবেশীর সাথে থাকার পরিণতি। ইসরায়েলের এই হামলা শুধু হামাসের নেতাদের হত্যা করেনি, এটা কাতারের আত্মসম্মানকেও হত্যা করেছে, আন্তর্জাতিক আইনকে হত্যা করেছে এবং বন্ধুত্বের ধারণাকে হত্যা করেছে। এক নতুন নির্মম বিশ্ব ব্যবস্থার দরজা খুলে দিয়েছে, যেখানে শুধু শক্তিমানরাই টিকে থাকবে। আপনারা এই বিষয়ে কি ভাবেন? আমেরিকার এই দ্বিমুখী নীতি কি সমর্থনযোগ্য? কাতারের কি আমেরিকার ওপর থেকে বিশ্বাস তুলে নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যারা এখনও আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে এক নতুন আরও চাঞ্চল্যকর বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।